থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল অ্যাগেন টু মাই ক্লাস। আজকে আমরা ত্রিকোণমিতির প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতি তিনটি কোণ রয়েছে যার মানে ত্রিভুজ, বিশেষ করে সমকোণী ত্রিভুজের কোণ ও বাহুর মধ্যে সম্পর্ক এবং তাদের পরিমাপ করাই ত্রিকোণমিতির মূল বিষয়বস্তু। আর এই ত্রিকোণমিতি বলতেই সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা ইত্যাদি শব্দগুলি আমাদের মাথায় চলে আসে। আমরা এই সাইন থিটা, কস থিটা, টেন থিটা সম্পর্কে বিস্তারিত জানব। তার আগে ত্রিকোণমিতি যে ত্রিভুজ বা সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচ্য বিষয়, সেই সমকোণী ত্রিভুজের যে তিনটি বাহু রয়েছে সেই তিনটি বাহুর পরিচয় অতি সংক্ষেপে জানব। আমরা জানি সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর আলাদা নাম রয়েছে, অতিভুজ, লম্ব, ভূমি। তো অতিভুজ কোনটি, লম্ব কোনটি, ভূমি কোনটি, সেই সম্পর্কে স্বচ্ছ ধারণা অর্জন করব। মনে করি এটি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা পাই আমরা জানি। তাই ত্রিভুজের একটি কোণ যদি সমকোণ হয়ে যায় তাহলে এই ত্রিভুজকে বলা হয় সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ হওয়ার কারণে বাকি দুটি কোণ মিলে আর এক সমকোণ হবে, কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 2 সমকোণের সমান। তাই একটি সমকোণ হয়ে গেছে, তাই এই দুটি মিলে আরও এক সমকোণ হবে। তাই প্রত্যেকেই এরা হচ্ছে সূক্ষ্মকোণ। ধরলাম এই কোণটির মান হচ্ছে থিটা। তাই সমকোণী ত্রিভুজের তিনটি বাহু রয়েছে, তিনটি কোণ রয়েছে। বৃহত্তম কোণটি হচ্ছে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। সেই সমকোণের যে বিপরীত বাহু রয়েছে, সমকোণের যে বিপরীত বাহু রয়েছে, সব থেকে বড় বাহু, বড় কোণের বিপরীতে বড় বাহু থাকে, এটি সব থেকে বড় কোণ, তাই বিপরীতে সব থেকে বড় বাহু রয়েছে। এই যে ত্রিভুজের তিনটি বাহু রয়েছে তার মধ্যে বৃহত্তম বাহু হচ্ছে এবি। এই বৃহত্তম বাহুকে বা সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। কি বলা হয়? অতিভুজ, বা সংক্ষেপে আমরা অনেক সময় শুধু অতি বলি। তাহলে এটি হচ্ছে অতিভুজ। এবং অপর যে দুটি বাহু রয়েছে সমকোণ সংলগ্ন, সেই দুটি বাহুর মধ্যে একটিকে ভূমি, অপরটিকে লম্ব বলা হয়। এবার কোনটিকে ভূমি বলবো, কোনটিকে লম্ব বলবো, মনে রাখতে হবে যে কোণের সাপেক্ষে এটি লম্ব না ভূমি, এটি লম্ব না ভূমি, বলতে হবে যে কোন কোণের সাপেক্ষে। এটিও লম্ব হতে পারে, এটিও ভূমি হতে পারে। এই বাহুটিও কোনো ক্ষেত্রে লম্ব হতে পারে, কোনো ক্ষেত্রে ভূমি হতে পারে। কোণের সাপেক্ষে বিচার্য বিষয় সেটি লম্ব হবে না ভূমি হবে। যদি এই সূক্ষ্মকোণের সাপেক্ষে আমি বিচার করি তাহলে এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব। অর্থাৎ এ বি সি এই কোণটির সাপেক্ষে যখন বিচার করব তখন এসি বাহুকে লম্ব বলবো এবং বিসি বাহুকে মানে সূক্ষ্মকোণ সংলগ্ন বাহুটিকে অতিভুজ ছাড়া সূক্ষ্মকোণের সংলগ্ন বাহুটিকে বলা হয় ভূমি। তাই এটি হচ্ছে ভূমি। কিন্তু যদি আমি এই কোণটির সাপেক্ষে বিচার করি, এই কোণের সাপেক্ষে বললে তখন এটি আর ভূমি থাকবে না, এই কোণের সাপেক্ষে এটি হয়ে যাবে লম্ব। যে কোণের, যে সূক্ষ্মকোণের সাপেক্ষে বিচার করব সেই সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে সর্বদাই লম্ব বলবো। তাই এই কোণের সাপেক্ষে এটা আর ভূমি থাকবে না, এটা লম্ব হয়ে যাবে। এবং এই সূক্ষ্মকোণের সংলগ্ন বাহুটিকে অতিভুজ ছাড়া অপর বাহুটিকে বলা হয় ভূমি। আমরা কি জানলাম? সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহুকে বলা হয় অতিভুজ। যে সূক্ষ্মকোণের সাপেক্ষে বিচার করব সেই সূক্ষ্মকোণের একেবারে বিপরীতে যে বাহু রয়েছে তাকে বলবো লম্ব, এবং সূক্ষ্মকোণ সংলগ্ন ছোট বাহুটিকে বলবো আমরা ভূমি। তাহলে থিটা কোণের সাপেক্ষে এটি হচ্ছে ভূমি, এটি হচ্ছে লম্ব, এটি হচ্ছে অতিভুজ। অর্থাৎ আমরা বলতে পারি অতি সমান এবি, লম্ব সমান এসি, ভূমি সমান বিসি। আর এই কোণটার নাম যদি আমি
বিটা দিই, তাহলে বিটা কোণের সাপেক্ষে অতি পরিবর্তিত হয় না, অতিভুজ সর্বদা একই থাকে একটি সমকোণী ত্রিভুজের, অর্থাৎ এবি। লম্ব, এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি, তাই লম্ব হবে বিসি। আর ভূমি, সেই সূক্ষ্মকোণ বিটা কোণের যে লাগোয়া বাহু রয়েছে, বিটা কোণ সংলগ্ন বাহু এসি, সেই সংলগ্ন বাহুটি হচ্ছে ভূমি, তাহলে ভূমি হচ্ছে এসি। অর্থাৎ এই কোণের সাপেক্ষে যা অতিভুজ ছিল, এই কোণের সাপেক্ষে সেটাই অতিভুজ থাকবে, কিন্তু লম্ব ভূমি পাল্টাপাল্টি করে। থিটা কোণের সাপেক্ষে থিটা কোণের বিপরীত বাহুকে বলবো লম্ব, আর যদি বিটা কোণের সাপেক্ষে বলি তাহলে বিটা কোণের বিপরীত বাহুকে বলবো লম্ব। তাই বিটা কোণের সাপেক্ষে লম্ব হবে বিসি, থিটা কোণের সাপেক্ষে লম্ব হবে এসি। লম্ব পাল্টাপাল্টি করবে যেহেতু কোণ পাল্টে যাচ্ছে। আর ভূমি, থিটা কোণের সাপেক্ষে তার সংলগ্ন ছোট বাহুটি ভূমি, বিটা কোণের সাপেক্ষে সংলগ্ন এসি বাহুটি হচ্ছে ভূমি। অর্থাৎ লম্ব এবং ভূমি পরস্পর পরিবর্তন হতে পারে। এখানে দেখতে পাচ্ছি লম্ব এসি, ভূমি বিসি থিটা কোণের সাপেক্ষে। যখন বিটা কোণের সাপেক্ষে বিচার করব, লম্ব আর এসি থাকবে না, বিসি হয়ে যাবে কোণের বিপরীত বাহুটি। আর ভূমি কোণের সংলগ্ন বাহু, এই কোণের সংলগ্ন বাহু এসি হবে ভূমি। তাহলে লম্ব ভূমি অতি সম্পর্কে আমরা জানলাম। আরেকটি বিষয় জানব, পিথাগোরাসের উপপাদ্য কি বলেছে? অতিভুজের স্কোয়ার মানে অতি স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এই সূত্রটি আমরা মুখস্থ রাখব যে অতিভুজ যে বাহুটি রয়েছে, অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান লম্বর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল প্লাস ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অথবা অতিভুজ বাহুটার দৈর্ঘ্যের স্কোয়ার সমান লম্ব যে বাহু তার দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস ভূমি বাহুটির দৈর্ঘ্যের স্কোয়ার। এটি যদি হয় মনে করলাম 3, এটি একটু বেশি আছে, এটি মনে করলাম 4 সেমি, এটি মনে করলাম 3 সেমি, তাহলে 4-এর স্কোয়ার আর 3-এর স্কোয়ার যোগ করলে হয় 5-এর স্কোয়ার, তাই অতিভুজ হবে 5। 3, 4, 5, 6, 8, 10 এরকম কিছু জুটি রয়েছে। তাহলে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখান থেকে আমরা যদি বলি লম্ব স্কোয়ার কি, তাহলে এখান থেকে বলতে পারি লম্ব স্কোয়ার ইজ ইকুয়াল টু অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। লম্ব স্কোয়ার মানে অতি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব ইকুয়ালস টু কী হবে? এদিকের বর্গটা ওদিকে গেলে √/, হয়ে যাবে। এইভাবে এই মূল ফর্মুলা, মূল উপপাদ্য অতি স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এখান থেকে আমরা লম্ব ইকুয়ালস টু কত, ভূমি ইকুয়ালস টু কত, সব কিছু নির্ণয় করতে পারি। মনে রাখবো অতি হচ্ছে অতিরিক্ত, বেশি, দীর্ঘতম, তাই এর স্কোয়ার করা মানে ছোটোগুলার স্কোয়ারের সমষ্টি। ছোট দুটো বাহু তাদের স্কোয়ারের সমষ্টি সমান বড় বাহুর স্কোয়ার। এই সূত্রটি আমরা মনে রাখবো। এখান থেকে আমরা লম্ব ইকুয়ালস টু √/, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। আর যদি বলি ভূমি, তাহলে কী হবে? সে বড় বাহু থেকে ছোটোটি বিয়োগ করব, অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে এই ফর্মুলাগুলো আমরা মনে রাখবো। এবার আমরা জানবো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা এগুলি বিষয় নিয়ে। ত্রিকোণমিতির যে ত্রিভুজ, মূলত সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজের যে কোনো একটি সূক্ষ্মকোণকে যদি নির্দিষ্ট রাখা যায়, সেই সূক্ষ্মকোণের সাপেক্ষে বাহুগুলির দৈর্ঘ্যের একটা অনুপাত থাকে। সেই সূক্ষ্মকোণকে যদি আমরা নির্দিষ্টই রাখি, তাহলে কোনো একটি বাহুকে বর্ধিত করতে গেলে সেই সমকোণী ত্রিভুজের অন্যান্য বাহুগুলি অটোমেটিক বর্ধিত হয়। বা একটি সূক্ষ্মকোণকে নির্দিষ্ট রাখলে সমকোণী ত্রিভুজের কোনো একটি বাহুকে যদি কমিয়ে দেওয়া যায়, তাহলে নির্দিষ্ট অনুপাতে বাকি বাহুগুলিও কমে যায়। সেজন্য নির্দিষ্ট কোণের সাপেক্ষে যে কোনো দুটি বাহুর অনুপাত সর্বদাই ধ্রুবক। এই সমকোণী ত্রিভুজের যে কোনো একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণের সাপেক্ষে যে কোনো দুটি বাহুর অনুপাত সর্বদাই ধ্রুবক। কারণ কোণকে যদি আমরা স্থির রাখি, সমকোণী ত্রিভুজের যে কোনো একটি সূক্ষ্মকোণকে যদি স্থির রাখি, সেই কোণের সাপেক্ষে যে কোনো বাহুকে বর্ধিত করতে গেলে
অপর দুটি বাহু নির্দিষ্ট অনুপাতে বর্ধিত হয়। যেমন এই যে সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের যদি মনে করি ভূমিকে বর্ধিত করব এই কোণকে স্থির রেখে, তাহলে ভূমিকে বর্ধিত করলে অটোমেটিকভাবে লম্বটাও বর্ধিত হবে, অতিভুজটাও বর্ধিত হবে। মনে করলাম ভূমিকে বাড়াতে 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 এই জায়গায় নিয়ে গেলাম, তাহলে এই জায়গায় যদি নিয়ে যাই তাহলে ভূমিটা বাড়লো, লম্বটাও বাড়বে, কারণ কোণটা তো আমাকে 90 ডিগ্রি রাখতে হবে, সমকোণ রাখতে হবে, ব্যাখ্যা করে এতে যোগ করে দিলে তো হবে না। তাই সমকোণী ত্রিভুজের এই কোণটাকে স্থির রাখবো, সমকোণী ত্রিভুজকে সমকোণী ত্রিভুজেই রাখবো, তাহলে ভূমিটাকে বর্ধিত করতে গেলে লম্বটাও বর্ধিত হয়ে যাচ্ছে এবং অটোমেটিক অতিভুজটাও বর্ধিত হয়ে যাচ্ছে, অর্থাৎ এ ড্যাশ এবং সি ড্যাশ, এ বি সি ড্যাশ বলে নতুন একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। তাই ভূমিকে বাড়াতে গেলে লম্ব অতিভুজ অটোমেটিক বেড়ে যায়। এবার লম্বকে যদি কমাতে চাই তাহলে ভূমি এবং অতিভুজ অটোমেটিক কমে যায়। মনে করলাম লম্বটাকে কমিয়ে এই বরাবর নিয়ে আসলাম, লম্বটা কমিয়ে দিলাম, তাহলে ভূমিটাও কমে গেল, অতিভুজটাও কমে গেল। তাই ত্রিকোণমিতির বেলায় সমকোণী ত্রিভুজের কোনো একটি কোণের সাপেক্ষে, মানে সূক্ষ্ম কোণের সাপেক্ষে বাহুগুলির অনুপাত, যে কোনো দুটি বাহুর অনুপাত সর্বদাই ধ্রুবক, এবং এই ধ্রুবকগুলিকে যে কোণের সাপেক্ষে আমরা নির্ণয় করি সেই কোণের সাপেক্ষে এই শব্দগুলি ব্যবহার করা হয় সাইন থিটা, কোসাইন থিটা, এই সমস্ত বিষয়গুলি। সাইন থিটা যদি বলি, এই কোণ যদি থিটা হয়, তাহলে সাইন থিটা যদি বলি, তার মানে এই কোণের সাপেক্ষে লম্ব ডিভাইডেড বাই অতিভুজকে বোঝায়। যদি এই কোণের সাপেক্ষে কোসাইন থিটা বলি বা কস থিটা বলি, তাহলে ভূমি বাই অতিভুজকে বোঝায়। এইভাবে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা বলতে দুটি নির্দিষ্ট দুটি বাহুর অনুপাতকে বোঝায়, যা সর্বদাই নির্দিষ্ট একটি নির্দিষ্ট সূক্ষ্মকোণের সাপেক্ষে। যেমন সাইন থিটা, সাইন থিটা, একে যদি সংক্ষেপে বলি আমরা, তাহলে এটাকে সংক্ষেপে বলা হয় এসআইএন, সাইন থিটা। এটা বলতে কি বোঝায়? লম্ব বাই অতিভুজ, সংক্ষেপে লম্ব বাই অতি বললাম। তারপরে হচ্ছে কোসাইন থিটা, একেই বলা হয় সংক্ষেপে কস থিটা। কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। মনে রাখবো আমরা যে সাইন থিটা, কস থিটা এই দুটোর বেলাতেই অতি, মানে বড় বাহুটা নিচে থাকে। সাইন থিটা, কস থিটা উভয়ের বেলাতেই বড় বাহুটি নিচে থাকে। এখানে থাকে লম্ব, এখানে থাকে ভূমি। এরপরে আসছে ট্যানজেন্ট থিটা। যাকে সংক্ষেপে বলা হয় ট্যান থিটা। ট্যান থিটার কিছুই না, সাইন থিটা কস থিটাকে ভাগ করব, মানে এটাকে এটা দিয়ে ভাগ করব। এই লম্ব বাই অতিকে যদি ভূমি বাই অতি দিয়ে ভাগ করি, তাহলে অতি অতি কেটে যাবে, লম্ব বাই ভূমি আসবে। এরপরে আমরা জানব কোট্যানজেন্ট থিটা। কোট্যানজেন্ট থিটা, একে সংক্ষেপে বলা হয় কট থিটা। এটার কিছুই না, ট্যান থিটার উল্টো। লম্ব বাই ভূমি যদি হয়, তাহলে এখানে ভূমি বাই লম্ব। তাহলে মনে রাখার বিষয়বস্তু, সাইন থিটা বলতে লম্ব বাই অতিকে বোঝায়, কস থিটা বলতে ভূমি বাই অতিকে বোঝায়, দুটি বাহুর অনুপাতকে বোঝায়। তাই সাইন থিটা, কস থিটা হচ্ছে এককবিহীন একটি সংখ্যা মাত্র, আর ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি।
অনেকের মনে থাকে না, তাই সংক্ষেপে আমি যে মনে রাখি সাইন থিটা লম্ব বাই অতি, কস থিটা ভূমি বাই অতি। আমরা জানি যে সাইন থিটা কস থিটায় নিচে অতি থাকে, জাস্ট মিনিংলেস, কিন্তু তিনটি শব্দ মনে রাখার জন্য। সাল কভু তাল, মানে সাইনে লম্ব উপরে আছে, নিচে তো অতি আছে সাইন কষে, আর কষে ভূমি উপরে আছে। কস থিটাতে ভূমি উপরে, সাইন থিটাতে লম্ব উপরে, আর ট্যানে লম্ব উপরে। এই ট্যানে লম্ব উপরে, ট্যান থিটার মধ্যে লম্ব এবং ভূমি রয়েছে, কে উপরে রয়েছে লম্ব, তাই ট্যান থিটায় লম্ব উপরে, সাইন থিটায় লম্ব উপরে, কস থিটায় ভূমি উপরে। সাইন এবং কসে অবশ্যই অতি নিচে আছে, বড় বাহুটির নিচে রয়েছে, আর ট্যান থিটায় সাইন আর কসকে ভাগ করব, তাই লম্ব বাই ভূমি পাবো। তাই মনে রাখার নিজের যেভাবে সুবিধা সেভাবে মনে রাখতে পারো। সেকেন্ড থিটা, একে বলা হয় সংক্ষেপে সেক থিটা। সেক থিটা আর কিছুই না, কসের উল্টো। কসে আছে ভূমি বাই অতি, তাহলে এটি হবে অতি বাই ভূমি। এরপরে হচ্ছে কোসেকেন্ড থিটা। সংক্ষেপে হচ্ছে কোসেক থিটা। কোসেক থিটা কি? সাইনের উল্টো। সাইনে আছে লম্ব বাই অতি, তাহলে এটি হবে অতি বাই লম্ব। এত কিছু মনে রাখা যাবে না, মূলত এই তিনটি মনে রাখতে হবে। সাইন থিটা লম্ব বাই অতি, কস থিটা ভূমি বাই অতি, ট্যান থিটা লম্ব বাই ভূমি, বাই বলতে ডিভাইডেড বাই, লম্ব বাই ভূমি। সাইন থিটা লম্ব বাই অতি, কস থিটা ভূমি বাই অতি, এই দুটো যদি মনে রাখতে পারি, একে ভাগ করে দিলেই ট্যান থিটা সাইন থিটার কস থিটার ভাগফল। তাই এই দুটো যদি ভাগ করি, অতি অতি কেটে যাবে, লম্ব বাই ভূমি থাকবে। তাই সাইন থিটা কস থিটা মূলত মনে রাখলে ট্যান থিটা আসবে। এবার মনে রাখবো ট্যানের উল্টা হচ্ছে কট, কসের উল্টা হচ্ছে সেক, সাইনের উল্টা হচ্ছে কোসেক। অর্থাৎ যদি বিপরীত বা অনন্যক বিচার করি আমরা, অনন্যক, তাহলে বলবো সাইন থিটা আর কোসেক থিটা এরা পরস্পর বিপরীত। সাইন থিটা কোসেক থিটার মানটাকে উল্টে দিলে, অনন্যক করে দিলে, কোসেক থিটার মানকে উল্টো করলেই সাইন থিটার মান হয়ে যায়। সাইন থিটাকে উল্টা করলে কোসেক থিটা হয়। এরা হচ্ছে পরস্পর অনন্যক। কস থিটা সমান 1/sec থিটা এবং ট্যান থিটা সমান 1/cot থিটা। তাই মনে রাখবো সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক, ট্যানের বিপরীত হচ্ছে কট। সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক, আর ট্যানের বিপরীত হচ্ছে কট। এই তিনটা সম্পর্ক কে কার অনন্য, কে কার বিপরীত? সাইনের বিপরীত কোসেক, সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট। আরেকটা বিষয় এর পরবর্তীতে আমরা আলোচনা করব, এই নামটার মধ্যে সাইন, এটা কোসাইন, কো যুক্ত হয়েছে। এটা ট্যানজেন্ট, এটা কো ট্যানজেন্ট, কো যুক্ত হয়েছে। এটা সেকেন্ড, এটা কো সেকেন্ড যুক্ত হয়েছে। তাই যে সমস্ত শব্দগুচ্ছে কো যুক্ত করে একটা অন্য অনুপাত পাওয়া গেছে, তারা হচ্ছে পরস্পর পূরক কোণ। বাহুর নাম দিয়ে আমরা এগুলো উল্লেখ করি। সাইন থিটা বলতে এই থিটা কোণের সাপেক্ষে সাইন থিটা বলতে কোন দুটি বাহুর অনুপাত? লম্ব বাই অতি। লম্ব বলতে এসি, অতি বলতে এবি, অর্থাৎ এসি ডিভাইড বাই এবি। এটি হচ্ছে সাইন থিটা, থিটা কোণের সাপেক্ষে সাইনের মান। তাহলে পরেরটি ভূমি বাই অতি, ভূমি বলতে বিসি আর অতি বলতে এবি। আর ট্যান থিটা, থিটা কোণের সাপেক্ষে ট্যানের মান লম্ব বাই ভূমি এসি বাই বিসি। এইভাবে আমরা পরবর্তীগুলো বাহুর নামে লিখতে পারি। এই সাইন থিটা কস থিটা সম্পর্কে যে ভুলগুলি সাধারণত অনেকেই করে বা অনেকেই কনফিউজ হয়, সেই বিষয়গুলি আমরা জানব। যেমন যদি বলি সাইন থিটা
তার মানে সাইন ইন্টু থিটা নয়। সাইন থিটা বলতে সাইন ইন্টু থিটাকে বোঝায় না, তাই সাইন থিটা মানে সাইন ইন্টু থিটা নয়। সাইন থিটা বলতে থিটা কোণের সাপেক্ষে সাইনের মান, অর্থাৎ থিটা কোণের সাপেক্ষে লম্ব আর অতিভুজের যে অনুপাত, দুটি বাহুর অনুপাত, সেটি হলো সাইন থিটা। সাইন থিটা বলতে থিটা কোণের সাপেক্ষে সেই সমকোণী ত্রিভুজের লম্ব আর অতিভুজের যে অনুপাত, সেটি হচ্ছে সাইন থিটা। সাইন থিটা নট ইকুয়ালস টু সাইন ইন্টু থিটা। সাইন এবং থিটার গুণফল না, সাইন থিটা একসঙ্গেই একটি শব্দ। যদি বলি আমি যে সাইন টু থিটা, তো অবশ্যই টু সাইন থিটা যদি কেউ ভাবে বা লেখে তাহলে এটিও ভুল। দিস ইজ নট ইকুয়ালস টু, তাহলে সাইন টু থিটা ইজ নট ইকুয়াল টু টু সাইন থিটা। টু তো এখানে গুণ আকারে নেই যে টুটা বাইরে বেরিয়ে যাবে, তাই যদি কেউ ইকুয়াল করে দেয় তাহলে সে ভুল করবে। সাইন থিটা যোগ সাইন আলফা বা বিটা, কেউ যদি ভাবে সাইন কমন নিয়ে নেব আর এদিকে আলফা প্লাস বিটা লিখব বা থিটা প্লাস বিটা লিখব, তাহলে এটি ভুল। দিস ইজ নট ইকুয়ালস টু সাইন থিটা প্লাস সাইন বিটা নট ইকুয়ালস টু সাইন কমন নিয়ে থিটা প্লাস বিটা। যেহেতু এখানে গুণ আকারে নেই তাই কমন নেওয়া যাবে না। এবং সাইন থিটা সাইন আলফা, কি সাইন সাইন কেটে দেবো? অনেকেই করে এই ভুলটা, সাইন সাইন কাটবে না। দিস ইজ নট ইকুয়াল টু থিটা ডিভাইড বাই আলফা। সাইন থিটা বা কস থিটা, আমি সাইন দিয়ে উদাহরণ দিচ্ছি, সাইন থিটা তার স্কোয়ার নট ইকুয়ালস টু সাইন থিটা স্কোয়ার। এটা ভুল করেও হবে না। কেন? সাইন থিটার স্কোয়ার বলতে থিটাটার স্কোয়ার না, থিটা কোণের সাপেক্ষে যে সাইনের মান, কোনটা থিটাই আছে, থিটা কোণের সাপেক্ষে যে সাইনের মান তার স্কোয়ার। তাই স্কোয়ারটা এখানে না দিয়ে এখানে দিতে হবে। তাহলে এরকম যদি দিই তাহলে সেটা হবে না, সেটা ভুল। তাহলে আসলে কি হবে? এটা হবে সাইন স্কোয়ার থিটা। সাইন থিটা স্কোয়ার নট ইকুয়ালস টু সাইন থিটা স্কোয়ার। অ্যাকচুয়ালি সাইন থিটার হোল স্কোয়ার যদি করি তাহলে সাইন স্কোয়ার থিটা হবে, থিটা কোণের সাপেক্ষে যে সাইনের মান তার স্কোয়ার। তাহলে এই বিষয়গুলি আমরা গণ্ডগোল করব না। অথবা মনে করলাম যে সাইন থিটা সমান সাইন আলফা আছে, আর এদিক থেকে থিটা ইকুয়ালস টু সাইন আলফা ডিভাইড বাই সাইন, আবার সাইন সাইন কেটে দেব, থিটা ইকুয়ালস টু আলফা। এভাবে করলে হবে না। কি করতে হবে? থিটা কোণের সাইন আর আলফা কোণের সাইন যদি সমান হয়, সাইন বলতে তো লম্ব বাই অতিভুজ, তো থিটা কোণের সাপেক্ষে কোনো সমকোণী ত্রিভুজের লম্ব বা অতিভুজের অনুপাত, আর আলফা কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজের অনুপাত, মানে সাইন থিটা আর সাইন আলফা সমান। অবশ্যই তাহলে থিটা কোণ আলফা কোণ এমনিতেই সমান হবে, এই প্রক্রিয়াতে সমান দেখাবো না, আমরা এখানেই বলে দেব থিটা ইকুয়ালস টু আলফা। কিন্তু এভাবে ভাগ করে যদি করি তাহলে প্রসিডিওরটা ভুল। এবার আমরা ত্রিকোণমিতিক যে অভেদাবলী রয়েছে বা সূত্রাবলী রয়েছে সাইন থিটা কস থিটা ট্যান থিটা নিয়ে, মূলত তিনটি সূত্র রয়েছে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এই যে প্রধান তিনটি সূত্র রয়েছে ত্রিকোণমিতিক অভেদাবলী, সেগুলা কি করে তৈরি হলো, কি করে আসলো আমরা জানব।
যেমন এখানে লিখে দিয়েছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 এবং কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি যে সমকোণী ত্রিভুজের জন্য লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার বা সংক্ষেপে অতি স্কোয়ার। তো এখন উভয় দিকে এই সমান চিহ্নের উভয় দিকে যদি অতি স্কোয়ার দিয়ে ভাগ করি তাহলে কি পাই? তাহলে লম্ব স্কোয়ার তাকে অতি স্কোয়ার দিয়ে ভাগ করব, প্রত্যেককেই অতি স্কোয়ার দিয়ে ভাগ করব। ভূমি স্কোয়ার তাকে অতি স্কোয়ার দিয়ে ভাগ করব, আর অতি স্কোয়ারকে অতি স্কোয়ার দিয়ে ভাগ করলে 1 হয়ে যায়। তাহলে এই চিত্র অনুযায়ী যদি লম্ব ভূমি অতিকে এখানে আমরা স্থাপন করি তাহলে লম্ব স্কোয়ার বাই অতি স্কোয়ার মানে লম্ব বাই অতি তার হোল স্কোয়ার আর ভূমি স্কোয়ার ডিভাইড বাই অতি স্কোয়ার অর্থাৎ ভূমি বাই অতি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু অতি স্কোয়ার বাই অতি স্কোয়ার 1 হয়। লম্ব বাই অতি বলতে সাইন থিটাকে বোঝায়, তাই সাইন থিটার স্কোয়ার বলতে সাইন স্কোয়ার থিটা। ভূমি বাই অতি বলতে কস থিটাকে বোঝায়, তাই এটা হচ্ছে কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। সেটা এই পদ্ধতিতে আসলো। কিভাবে? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতি স্কোয়ার। এদিকে পুরোটাকে অতি দিয়ে ভাগ করব, তার মানে প্রত্যেককে অতি দিয়ে ভাগ করছি। এদিকেরটাকে অতি স্কোয়ার দিয়ে ভাগ করব। তো এদিকে লম্ব স্কোয়ার বাই অতি স্কোয়ার মানে লম্ব বাই অতি তার হোল স্কোয়ার বলতে সাইন থিটা তার স্কোয়ার মানে সাইন স্কোয়ার থিটা। এটা কস থিটার স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা, আর অতি স্কোয়ার কেটে গিয়ে 1। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো এটা যদি মূল ত্রিকোণমিতিক অভেদাবলী হিসাবে পাই তাহলে এখান থেকে আমরা নাচানাচি করে অনেকগুলো নিজে বানাতে পারি। যেমন যদি বলি এখান থেকে বলবো সাইন স্কোয়ার থিটা, তাহলে কি আসবে? কস স্কোয়ারটাকে ওপারে পাঠিয়ে দেবো, 1 ছিল, কস স্কোয়ার থিটা ওপারে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা কোথায় পেলাম? এই যে মাদার ফর্মুলা যেটা রয়েছে সেখান থেকে পাচ্ছি। এবার যদি সাইন স্কোয়ার থিটা না করে সাইন থিটা বলি তাহলে এদিকে স্কোয়ারটা ওদিকে গেলে কী হবে? রুট হয়ে যাবে, তাই এদিকে রুট ওভার হয়ে গেল। একই রকমভাবে যদি আমি কস স্কোয়ার থিটা বার করি তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার এদিকে যদি স্কোয়ার না রাখি, স্কোয়ারটাকে ওপরে পাঠাই তাহলে রুট ওভার হয়ে যায়। তাই এটা মাদার ফর্মুলা 1 নম্বর। এটা থেকে আমরা নাচানাচি করে এদিক ওদিক করে বিভিন্ন রকম মান নির্ণয় করতে পারি। তাহলে আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 এটা প্রমাণ করেছি। এবার এই উপপাদ্য লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতি স্কোয়ার ছোট বাহুগুলার বর্গের সমষ্টি সমান বড় বাহুর বর্গ সমকোণী ত্রিভুজের এই উপপাদ্য হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। যদি আমি লম্বটাকে ওপারে পাঠিয়ে দিই, এদিকে প্লাস চিহ্ন আছে, ওপারে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে আমরা পাবো ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। লম্বটাকে ওপারে পাঠিয়ে দিলাম। এবার দুই দিকেই ভূমি স্কোয়ার দিয়ে ভাগ করব। এদিকেও ভূমি স্কোয়ার দিয়ে ভাগ করব, এদিকেও ভূমি স্কোয়ার দিয়ে ভাগ করব। অর্থাৎ আমরা করতে চেয়েছি ভূমি স্কোয়ার ডিভাইড বাই ভূমি স্কোয়ার ইকুয়ালস টু এদিকে কি ছিল? অতি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার সংক্ষেপে লিখছি আমরা মাইনাস লম্ব স্কোয়ার, এটাকেও ভূমি স্কোয়ার দিয়ে ভাগ করব। বাম দিকেও ভূমি স্কোয়ার দিয়ে ভাগ করলাম, ডান দিকেও। বাম দিকে ভূমি আছে, ভূমি স্কোয়ার আছে, তো ভূমি স্কোয়ার দিয়ে ভাগ করলাম, তাহলে বাম দিকে হয়ে গেল 1, ডান দিকে কি থাকলো?
অতিভুজ স্কোয়ার বাই ভূমি স্কোয়ার আলাদা হয়ে যাবে, তাই অতি বাই ভূমি এর হোল স্কোয়ার, আর এদিকে লম্ব বাই ভূমি তার হোল স্কোয়ার। অতি বাই ভূমি আমরা মনে রাখবো কভু, কস থিটাই ভূমি আছে উপরে, নিচে অতি, কস থিটাই ভূমি উপরে অতি নিচে, কিন্তু এখানে অতি উপরে ভূমি নিচে মানে কসের উল্টাটা, তো কসের উল্টা হচ্ছে সেক। এই উল্টোগুলো মনে রাখবো আর সাইন কস টেন তিনটা মনে রাখবো, তাহলে হচ্ছে সেক স্কোয়ার থিটা। আর এখানে টাল লম্ব পরে আছে, তো টেন থেকে আসবে, লম্ব বাই ভূমি বলতে টেন, তার মানে টেন থিটা, টেন স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, বাম পক্ষ ডান পক্ষ যদি পরিবর্তন করি, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এটি হচ্ছে দ্বিতীয় অভেদ ত্রিকোণমিতির, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এটি হচ্ছে মাদার ফর্মুলা। এখান থেকে আমি যদি বলি সেক স্কোয়ার থিটার মান বার করবো, তাহলে সেক স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ার থিটা। এগুলো মনে রাখবো না, এগুলো মনে রাখার কোনো প্রয়োজন নেই যে সেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। মাদারটা মনে রাখবো, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে সেক স্কোয়ার থিটা কি চোখের মধ্যে ভাসবে যে মাইনাস টেন স্কোয়ারটা ওপারে গেলে প্লাস টেন স্কোয়ার হয়ে যাবে, তাহলে 1 প্লাস টেন স্কোয়ার থিটা হবে সেক স্কোয়ার থিটা। এটা ভালো মতন আমরা মুখস্থ করব, একেবারে ঝরঝরা মুখস্থ করে নেব। তাহলে এদিকে যদি সেক থিটা বলি, তাহলে এদিকে রুট ওভার অফ 1 প্লাস টেন স্কোয়ার থিটা। এগুলো মনে রাখার প্রয়োজন নেই, এটা নিজেরা বার করবো। তাহলে ঠিক রকম যদি বলি টেন স্কোয়ার থিটা বা টেন থিটা সমান কী হবে, তাহলে টেন থিটা যদি করি মাইনাসটা আছে তো এটা ওপারে নিয়ে যাবো, 1টাকে এপারে ভাগিয়ে দেবো, টেনকে সিঙ্গেল করবো, তাহলে টেনটাকে ওপারে নিয়ে গেলাম টেন স্কোয়ার থিটা, 1টাকে এপারে আনলাম তো সেক স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু টেন স্কোয়ার থিটা। তাহলে টেন থিটা এদিকে রুট ওভার দিব, তাই এখান থেকেই পাবো আরেকটা টেন থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার অফ সেক স্কোয়ার থিটা মাইনাস 1। অর্থাৎ এই মাদার ফর্মুলাটি আমরা মনে রাখবো। এবার ভূমিকে আমরা ওপাশে পাঠাবো, লম্বটাকে এদিকে রাখবো, তাহলে কি পাবো, লম্ব স্কোয়ার ইকুয়ালস টু অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। লম্ব স্কোয়ারটা সিঙ্গেল আছে, তাই লম্ব স্কোয়ার দিয়ে সবাইকে ভাগ করব, তাহলে এদিকে 1 হয়ে যাবে, এদিকে হবে অতি বাই লম্ব হোল স্কোয়ার ডিভাইড বাই ভূমি বাই লম্ব তার হোল স্কোয়ার, বাই বলতে ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু অতি ডিভাইড বাই লম্ব হোল স্কোয়ার। তো লম্ব বাই অতি তো আমরা জানতাম, লম্ব বাই অতি বলতে সাল কোভুটাল, সাইনে আছে লম্ব ওপরে অতি নিচে, তাহলে সাইনে যদি লম্ব উপরে অতি নিচে থাকে, এখানে ভোল্ট খেয়ে গেছে উল্টে গেছে, তার মানে সাইনের উল্টাকে, সাইনের উল্টা হচ্ছে কোসেক, তাই অতি বাই লম্ব বলতে কোসেক। আর ভূমি বাই লম্ব, লম্ব বাই ভূমি হচ্ছে টেন, কিন্তু উল্টে গেছে তাই টেনের উল্টা হচ্ছে কট, তাই কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো এটা হচ্ছে 3 নম্বর মাদার ফর্মুলা। এখান থেকে আমরা বার করতে পারি কোসেক থিটার মান, কট থিটার মান। যেমন একবারে যদি বার করি কোসেক থিটা, কী হবে, কট থিটাটা উপরে গেল তো প্লাস হয়ে গেল, এখানে স্কোয়ারটা নাই তো উপরে গিয়ে বর্গমূল হয়েছে। যদি বলি কট থিটা বার করব, তাহলে কী হবে বলো তো, কট থিটা বার করতে গেলে কট থিটাটা উপরে নিয়ে গেছি, 1টাকে এপারে আনছি, তার মানে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, স্কোয়ার নাই তো এদিকে রুট ওভার হয়ে গেছে, তাহলে কট থিটা ইকুয়ালস টু এটা। এগুলো আমরা এদিক ওদিক বাম দিক ডান দিক নাচানাচি করে বার করব। এটা হচ্ছে মাদার ফর্মুলা 3 নাম্বার, এটি আমরা মনে রাখব। একটি নির্দিষ্ট কোণের সাপেক্ষে এই বাহুগুলার অনুপাত ধ্রুবক, যে কোনো দুটি বাহুর অনুপাত ধ্রুবক, এবং এই কোণের সাপেক্ষে তাদের সেই ধ্রুবকগুলিকে সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, কোসেক থিটা, সেক থিটা 6টি নাম দেওয়া হয়েছে। যেমন লম্ব বাই অতি,
এই কোণের সাপেক্ষে তো সাইন থিটা, ভূমি বাই অতি তো কস থিটা, লম্ব বাই ভূমি তো ট্যান থিটা, ভূমি বাই লম্ব তো কট থিটা, অতি বাই লম্ব তো কোসেক থিটা, অতি বাই ভূমি তো সেক থিটা। এইভাবে 6টি নাম রয়েছে। যদি বলি যে অতিভুজ এটা রয়েছে, অতিভুজকে থিটা মানকে কমতে কমতে 0 করে দেব। অতিভুজ থিটাটাকে যদি 0 করি তাহলে অতিভুজটা কমতে 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 এটার উপর অভিলেপন ঘটবে, এই বাহুটা এসে এখানে মিলবে। যেহেতু সমকোণটা বজায় রাখতে হবে তাই অতিভুজটা ভূমির সমান হয়ে যাবে। অর্থাৎ থিটা যদি 0 হয়ে যায়, থিটা যদি 0 হয়, 0 ডিগ্রি হয়, তাহলে কী হবে, অতি আর ভূমি ওভারলেপন ঘটবে। অর্থাৎ ভূমি বাই অতি কস 0 ডিগ্রি এর মানটা হয়ে যাবে ভূমি বাই অতি, ভূমি আর অতি সমান হয়ে যাবে ভূমি বাই ভূমি, দৈর্ঘ্য সমান, তাই এটা হয়ে যাবে 1, কস 0 ডিগ্রি 1 হয়ে যাবে। এইভাবে কস 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি কয়েকটা নির্দিষ্ট মানের জন্য, কোণের কয়েকটা নির্দিষ্ট মানের জন্য আমরা সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক এদের কিছু নির্দিষ্ট মান পাবো। কয়েকটি স্পেসিফিক কোণের এই যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা এদের মান নির্ণয় করব। যেমন থিটা কোণের মান 0 ডিগ্রি হলে বা 0 রেডিয়ান, থিটা কোণের মান 30 ডিগ্রি বা রেডিয়ানে π/6 হলে, থিটা কোণের মান 45 ডিগ্রি বা π/4 হলে, থিটা কোণের মান 60 ডিগ্রি বা π/3 হলে, থিটা কোণের মান 90 ডিগ্রি বা π/2 রেডিয়ান হলে, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, কোসেক থিটা এদের মানগুলি আমরা মনে রাখবো একটা সুন্দর ট্রিক্সের মাধ্যমে। আমাকে যদি কেউ বলে যে কোসেক 30 ডিগ্রির মান কত, আমার মনে থাকবে না, কিন্তু সেই ট্রিক্সের মাধ্যমে আমি তাৎক্ষণিকভাবে বলতে পারবো। তো কিভাবে আমরা জানব যে সাইন থিটা এর মানটা আমরা মুখস্থ রাখতে পারি, অথবা একটা চালাকি বুদ্ধি আছে, এটাকে আমরা বলবো 0, এটা 1, এখানে 2, এখানে 3, এখানে 4 লিখব। লেখার পরে প্রত্যেককে আমরা 4 দিয়ে ভাগ করব, প্রত্যেককে 4 দিয়ে ভাগ করব। তারপরে রুট করে দিলে প্রকৃত মানটি আমরা পেয়ে যাব। যদি ভুলে যাই তাহলে এই পদ্ধতিতে আমরা বার করে নিতে পারি। এটা কত হচ্ছে, 0/4 মানে 0, 0 রুট করলে 0, তাই সাইন 0 ডিগ্রি ইকুয়ালস টু তার মান হচ্ছে 0। 1 × 4, 1 আর 4 বর্গমূল করতে হবে, তাহলে 1/2 হবে, মানে হাফ আসবে উত্তর। এখানে 2 আর 4 কাটাকাটি করলে কাটাকুটিতে নিচে 2 থাকে, তার বর্গমূল করলে 1/√2 হয়। এটাতে 3 বর্গমূল √3, 4 বর্গমূল 2, তাই √3/2 হয়। এটা 4 আর 4 ভাগ করে 1 হয়, 1 বর্গমূলে 1 হয়। অর্থাৎ সাইন 0 ডিগ্রিতে 0, সাইন 30 ডিগ্রিতে হাফ, সাইন 45-এ 1/√2, সাইন 60 ডিগ্রিতে √3/2, সাইন 90 ডিগ্রিতে 1। তাহলে কসের মান 0 ডিগ্রিতে কত, 30 ডিগ্রিতে কত মনে রাখতে হবে। সাইন আর কোসাইন, কস বলতে কোসাইন, এরা হচ্ছে পরিপূরক। সাইনের 0 ডিগ্রিতে মান যত, কসের পরিপূরক, তাই 90 ডিগ্রিতে সাইনের সমান মান হয়। তাই সাইনের 0-তে মান 0, কসের 90-এ মান 0। অর্থাৎ এদিক থেকে যদি শুরু করি উল্টো দিকে, সাইন কোসের মানগুলা এখানে 90 ডিগ্রিতে 1 আছে, কসের 0 ডিগ্রিতে 1 হবে। এখানে 60 ডিগ্রিতে আছে √3/2, এখানে 30 ডিগ্রিতে হবে √3/2। যেহেতু পূরক, 0-র পূরক 90, পূরক কোণ আমরা জানি, 30-এর পূরক কোণ 60 ডিগ্রি, তাই সাইনের 30-এ মান আর কসে 60-তে মান সমান। সাইনের 30-এ মান কত আছে, হাফ, তাহলে কসের 60-তে হবে সেই মানটা। মনে রাখার বুদ্ধি, সাইনের মানগুলো এভাবে গেছে, কসের মানগুলো উল্টোভাবে যাবে। এখানে 1 আছে, এটা প্রথমে লিখব, এটা আছে এখানে লিখব, মিডিলটা মিডিলেই থাকবে, হাফটা চলে যাবে এখানে, 0 ডিগ্রিতে 0 আছে, এটা চলে যাবে লাস্টে 90-এর ঘরে।
তাহলে প্রথমটা যদি মনে রাখতে পারি, তাহলে এখানে 0 হাফ 1/√3 √3 আপন 2 1 হয়েছে। তাহলে এখানে 1টা আসবে প্রথমে, তারপরে √3টা এখানে, এটা এখানে, এটা ওখানে, মানে এই বরাবর যদি আমি বলি সেটা কসের বেলায় এই বরাবর অবধি যাবে। ট্যানের বেলায় এই দুটোকে আমরা ভাগ করে দেবো। আমরা সবসময় মনে রাখবো ট্যান থিটা আর কিছুই না, ট্যান থিটা ইকুয়ালস টু সাইন থিটা ডিভাইড বাই কস থিটা। সাইন আর কসকে ভাগ করলে ট্যান পাই। তাই 0কে 1 দিয়ে ভাগ করব তো 0 পাবো, হাফকে √3/2 দিয়ে ভাগ করব তো 1/√3 পাবো, এটাকে 1/√2 1/√2 ভাগ করলে 1 পাবো, এটাকে যদি ভাগ করি 2 বাদ যাবে তাহলে √3 পাবো। এটাকে যদি ভাগ করি, 1কে 0 দিয়ে ভাগ করা যায় না, 0 দিয়ে কাউকেই ভাগ করা যায় না, যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না। যেমন যদি বলি যে 10টি আপেল 5 জনের মধ্যে ভাগ করে দেব, তো 10টি আপেল 5 জনের মধ্যে ভাগ করে দিলে দুটি করে পাবে। কিন্তু 10টি আপেল 0 জনের মধ্যে ভাগ করব, 0 জন মানে কেউ নাই, আপেলগুলো কি ভাগ করা যাবে? যাবে না, সংক্ষেপে। তাই 1কে 0 দিয়ে ভাগ করা যায় না, তো এটাকে বলা হয় অসংজ্ঞাত। এর সংজ্ঞা হয়নি, অসংজ্ঞাত, নট ডিফাইন্ড, অসংজ্ঞাত। এবার ট্যানের মান যত কটে উল্টে যাবে। 0কে যদি উল্টে দিই তাহলে অসংজ্ঞাত হয়, 0-র নিচে 1 আছে, তো উল্টে দিলে 1/0, তবে এটা হচ্ছে অসংজ্ঞাত। ট্যানের মান যেরকম আছে কটের মান তাকে উল্টো করে দিতে হবে, বা ওই দিক থেকে যদি বলি সেটাই এদিক থেকে হয়ে যাবে। তাহলে 0কে উল্টালে অসংজ্ঞাত, 1/√3কে উল্টালে √3 হয়, এই মানটা পেয়ে গেলাম। 1কে উল্টালে 1 হয়, √3কে উল্টালে 1/√3 হয়, আর অসংজ্ঞাতকে উল্টালে 0 হয়। অসংজ্ঞাত মানে নিচে 0 আছে, তাই উল্টে দিলে 0টা উপরে চলে যাবে। কোসেক থিটা, কোসেক থিটা হচ্ছে সাইনের বিপরীত। তো সাইনের যা মান আছে তাকে ভোল্ট খাইয়ে দেব, তো 0কে করলে হবে অসংজ্ঞাত, হাফকে উল্টালে হবে 2, 1/√2কে উল্টালে হবে √2, √3/2কে উল্টালে হবে 2/√3, 1কে উল্টালে হবে 1। সেক, সেক কসের উল্টা, তাই কসের যা মান আছে তাকে ভোল্ট খাইয়ে দেব। তাহলে 1কে উল্টালে হবে 1, √3/2কে উল্টালে হবে 2/√3। অথবা কোসেক আর সেক এদিক থেকে যেমন আসবো এদিক থেকে সেরকম লিখতে লিখতে যাবো তাহলেও হবে, যেহেতু পরিপূরক হচ্ছে কোসেক আর সেক, কো বলতেই পরিপূরক ধরবো আমরা। তাহলে √2, এটা √2, এটা আছে হাফ, তো এটা হবে 2। কসের 90 ডিগ্রি মানে হচ্ছে 0, তাহলে এটা হবে অসংজ্ঞাত। তাহলে এই চারটা আমরা তাৎক্ষণিকভাবে কি করে মনে রাখবো? যদি আমাকে কেউ বলে দেয় যে সেক 60 ডিগ্রির মান কত, সাইন এবং কস যেহেতু পরিপূরক তাই সাইন 30তে হচ্ছে হাফ, সাইন 30, তাহলে কসে হবে 60, 30 60 90, কস আর সাইন পরিপূরক, তাহলে কস 60তে মান কত হবে? সাইন 30-র সমান মানে হাফ, তাহলে সেক 60তে কত হবে? 2, সেক 60তে হবে 2। কি বললাম? মনে করলাম সেক 30, সেক 30তে মান কত? সেক 30 বলতে কস 30-র উল্টা, কস 30 হচ্ছে √3/2, তাহলে এটা হবে 2/√3। কস 30তে কত? √3/2। কী করে মনে রাখবো? কস যদি মনে না থাকে তাহলে সাইন 60 মনে করব, একটা লাইন আমরা মনে রাখবো। তাহলে একটা লাইন যদি মনে রাখি আমরা, তাহলে কস 30-র মান কী করে পাবো? তাহলে সাইন 60 মনে করব, কারণ কস 30 আর সাইন 60 সমান, যেহেতু কস আর সাইন পরিপূরক। তাহলে কস 30তে কত হবে? সাইন 60, সাইন 60 √3/2, তার মানে কস 30 হচ্ছে √3/2। তাহলে কস 30 √3/2 হলে কসের উল্টা হচ্ছে সেক, তাহলে √3/2 এর উল্টা হবে 2/√3। এইভাবে চারটা যদি একটু সরবরাহ করা যায় তার মনে থাকবে। যে কট 60, কট 60-র মান কত? tan 60-র উল্টা, তাহলে tan 60 কত? √3, তাহলে কট 60 কত হবে? 1/√3। tan 60 হচ্ছে √3, তাহলে কট 60 হবে 1/√3। এইভাবে
একটু কালচার করলে আমরা এই বিষয়গুলি মনে রাখতে পারবো। এবার আমরা পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত জানব। মানে পূরক কোণ বলতে দুটি কোণের সমষ্টি বা যোগফল যদি 90 ডিগ্রি হয় তবে একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলে। যেমন 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি, 30 ডিগ্রি কোণের পূরক কোণ 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোণের পূরক কোণ 30 ডিগ্রি, কারণ পরস্পরকে যোগ করলে 90 ডিগ্রি বা এক সমকোণ হয়। তো ত্রিকোণমিতিতে সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচ্য বিষয়, আর সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি হয়েই আছে। যেহেতু ত্রিভুজের মোট কোণের পরিমাণ 2 সমকোণ, তাই একটি যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে সূক্ষ্মকোণ দুটি যোগ করলে হবে 90 ডিগ্রি বা এক সমকোণ। তাই এই দুটি কোণ মিলে হবে এক সমকোণ বা 90 ডিগ্রি। তো এটি যদি হয় থিটা তাহলে এটি হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তাই এই সূক্ষ্মকোণ দুটি হচ্ছে পরস্পর পূরক কোণ। তাই যদি আমরা লিখি যে মনে করলাম সাইন থিটা, তো সাইন থিটা বলতে থিটা কোণের সাপেক্ষে সাইন মানে লম্ব বাই অতি, মানে এসি ডিভাইড বাই এবি, এসি ডিভাইড বাই এবি। আর যদি বলি এই কোণের সাপেক্ষে কসের মান বার করি, কস 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এই কোণের সাপেক্ষে যদি কসের মান বার করি, কস এই কোণের সাপেক্ষে কস, কস মানে ভূমি বাই অতি, তো এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এটা লাগুয়াটা, অতি তো সর্বদাই ফিক্সড। এই কোণের সাপেক্ষে ভূমি কোণটা এটা, তাহলে এসি ভূমি আর অতি বলতে এবি, তাহলে এসি বাই এবি। তাহলে সাইন থিটার মান পেয়েছি এসি বাই এবি, থিটা কোণের সাপেক্ষে লম্ব বাই ভূমি। আর 90 ডিগ্রি মাইনাস থিটা পূরক কোণ যে আছে, এটার পূরক কোণ এটা, এই পূরক কোণের সাপেক্ষে যখন কসের মান বার করছি তখন হচ্ছে এসি বাই এবি, এটাও এসি বাই এবি, এটাও এসি বাই এবি। তাই সাইন থিটা, অতএব সাইন থিটা ইকুয়ালস টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা। মনে রাখতে হবে যে সাইন, এটা কস বলতে অ্যাকচুয়ালি কিছুই না, কোসাইন। তাই শব্দ দুটা তফাৎ হচ্ছে কো দিয়ে, যে শব্দ দুটার মধ্যে তফাৎ শুধুমাত্র কো দিয়ে, সাইন কোসাইন, সেকেন্ড কো সেকেন্ড, সেকেন্ড মানে সংক্ষেপে সেক বলা হয়, মানে সেক কোসেক, ট্যানজেন্ট কো ট্যানজেন্ট, সংক্ষিপ্ত রূপ কি ট্যান আর কট, পুরা রূপ কি পূর্ণরূপ হচ্ছে ট্যানজেন্ট কো ট্যানজেন্ট। তো কো দিয়ে যদি পৃথক করে থাকে শুধুমাত্র একই শব্দ শুধু কো লাগিয়ে দেওয়া হয়েছে, তাহলে তারা পরস্পর পূরক কোণ। পূরক কোণ মানে যদি বলি আমি tan 90 ডিগ্রি মাইনাস বিটা, তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি কট বিটার সমান। যদি বলি কট 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা হচ্ছে tan থিটার সঙ্গে সমান। কারণ কট বলতে কোট্যানজেন্ট, ট্যানজেন্ট কোট্যানজেন্ট, তা পরস্পর হচ্ছে পরিপূরক। তাই 90 ডিগ্রি মাইনাস থিটা আর এই থিটা পূরক কোণ, তাই কট আর ট্যান যেহেতু পূরক সম্পর্ক, তাই কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান tan থিটা। যেমন এটার বেলাতে যদি আমি বার করি, মনে করলাম বার করব কস, কস থিটা, কস থিটা মানে কি ভূমি বাই অতি, তাহলে এই থিটা কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে লাগোয়া বাহুটা বিসি, অতি কি এবি, আর সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এটার পূরক কোণ এটা, এটার সাইনের মান যদি বার করি, সাইন মানে লম্ব বাই অতি, এই কোণের সাপেক্ষে লম্ব, বিপরীত বাহুটাকে লম্ব বলি, এই কোণের বিচারে এটা লম্ব, এই কোণের বিচারে এটা লম্ব, তাহলে এই কোণের বিচারে এটা লম্ব মানে বিসি, অতীতে একই থাকবে এবি, তাহলে একই বাহুর অনুপাতকে বোঝাচ্ছে। কস থিটা বলতে যে দুটি বাহুর অনুপাত, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা বলতে সেই বাহু দুটির অনুপাত, তাই কস থিটা আর সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এরা হচ্ছে একই, তাই বলা যাবে কস থিটা সমান সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। এগুলো হচ্ছে পূরক কোণ।
তাই সেরকমভাবে যদি আমরা বলি, আমি স্টুডেন্টদের মনে রাখতে বলি এইভাবে যে মনে করলাম আচ্ছা সেক 65 ডিগ্রি, সেক 65 ডিগ্রি। এবার 65কে আমি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস কত ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি, তাই তো? মনে রাখতে হলে এইভাবে যে এখানে 65 ডিগ্রি তাকে আমি লিখলাম 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি। এই যে এখানে কিছু পরিবর্তন হয়েছে, সেক ছিল সেক আছে, 65 ডিগ্রি ছিল 65 ডিগ্রিই তো আছে। চেহারা আমি পাল্টেছি, 90কে আমি হিসাবের বিচারে 90 এখানে এসেছে, 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি মানে তো 65 ডিগ্রি। 90টা জোর করে আসেনি, জোর জবরদস্তি আসেনি। এবার যদি জোর জবরদস্তি 90কে আমি উপরে ফেলে দিই তাহলে সেকটা পরিপূরক কোণ কোষেকে পাল্টে যাবে। 90কে আর লিখবো না, অঙ্কের বিচারে না, 90কে আমি জোর করেই বাদ দিব। তাহলে 90কে জোর করে বাদ দিলে কী হবে, এখানে 25 বসবে আর সেকটা পূরক কোণে কোষেকে পাল্টে যাবে। ঠিক সেরকম যদি থাকে মনে করলাম tan 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এটাকে যদি আমি ট্যানই রাখতে চাই তাহলে এটা বিয়োগ ফল লিখব, 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। এখানে পাল্টাবো না, কারণ 90 ডিগ্রি আউট হয়েছে, আউট অ্যাকচুয়ালি হয়নি, এটার হিসাব কষেছি আমি এখানে। 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি, কিন্তু 90কে যদি আমি জোর জবরদস্তি ভাগিয়ে দিই 30 লিখবো, আমি 90কে লিখবো না। তাহলে 90কে যদি জোর জবরদস্তি ভাগিয়ে দিই তাহলে ট্যানটা হয়ে যাবে পূরক কোণ, ট্যানজেন্ট হয়ে যাবে কো ট্যানজেন্ট, কো লাগিয়ে যাবে, তো কো ট্যানজেন্ট মানে কট, কট 30 ডিগ্রি লেখা যায়। তাই এটাকে tan 60 ডিগ্রিও লেখা যাবে, এটাকে cot 30 ডিগ্রিও লেখা যাবে। ঠিক সেরকম আরও আমরা লিখতে পারি যে sin 7 ডিগ্রি, এটাকে আমি কত লিখতে পারি, সাইনটাকে সাইনে লিখব, 7 ডিগ্রিকে চালাকি করে আমি 90 ডিগ্রি মাইনাস 83 ডিগ্রি লিখলাম। 7 ডিগ্রি ছিল, 7 ডিগ্রি আছে, 90 মাইনাস 83 মানে 7। এবার আমি 90টাকে জোর জবরদস্তি ভাগিয়ে দেবো। জোর করে যদি ভাগিয়ে দিই 90টাকে তাহলে সাইনটা তার পূরক কোণে কনভার্ট হবে। তো সাইনের পূরক কোণ কি, কোসাইন, কোসাইন মানে কস। 90 থাকবে না, 90কে জোর করে ভাগাবো বলেই তো, জোর করে ভাগালে, জোর জবরদস্তি ভাগালে তখন পূরক কোণে পরিবর্তন হবে। তাহলে সাইন 7 ডিগ্রি আর কস 83 ডিগ্রি একই বাহুর অনুপাতকে বোঝায়, মানে সমান হয়। তো আমরা পূরক কোণে কী জানলাম, সাইনের পূরক কোণ কস, কসের পূরক কোণ সাইন, ট্যানের পূরক কোণ কট, কটের পূরক কোণ ট্যান, সেকের পূরক কোণ কোসেক, কোসেকের পূরক কোণ সেক। শুধু কো লাগিয়ে দেওয়া হয়েছে যে শব্দটার মধ্যে, সেই শব্দ যুগল পরস্পর পূরক। তাহলে পূরক কোণের বিচারে আমরা লিখতে পারি সাইন থিটা ইকুয়ালস টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা, বা কস থিটা ইকুয়ালস টু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। সাইন আর কস এরকম পাল্টাপাল্টি হয়। যদি 90কে জোর করে তুলে দিই তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এখানে 90 ডিগ্রিটা নাই, 90 ডিগ্রি জোর করে ভেঙে গেছে, থিটাটা আছে, সেজন্য এটা কস থিটা হয়ে গেছে। কসের 90 ডিগ্রিটা জোর করে তুলে দিয়েছি, তাহলে সাইন থিটা হয়ে গেল। তাহলে সাইন আর কস হচ্ছে পরস্পর পরিপূরক, কারণ সাইন কস বলতে অ্যাকচুয়ালি কো সাইন, কো মানে পরিপূরক, পূরক কোণ। এবার আমরা যদি সেক থিটা কোসেক থিটা করি তাহলে সেক থিটা ইজ ইকুয়াল টু কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, আবার কোসেক থিটা ইজ ইকুয়াল টু সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। আর ট্যান যদি কট করি, মনে রাখতে হবে ট্যান এবং কট তারা পূরক কোণও বটে, তারা বিপরীত কোণও বটে। ট্যান থিটা ইজ ইকুয়াল টু কট 90 ডিগ্রি মাইনাস থিটা, আর কট থিটা ইজ ইকুয়াল টু ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা। এবং এর সঙ্গে বলা যায় ট্যান আর কট বিপরীত, তাই এখানে লেখা যায়
টেন থিটা ইকুয়ালস টু 1/cot থিটা। আর বিপরীতের বিচার যদি আমরা এদিকে করি তাহলে সাইন থিটা সমান 1/cosec থিটা। বিপরীতে কিন্তু সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কিন্তু পূরক কোণের বিচারে সাইনের পূরক কোণ কস, কোসাইন। কোসেক এর পূরক কোণ সেক, কোটা বাদ দিয়ে কোসেক সেক, সাইন কোসাইন মানে কস, পূরক কোণের বিচারে। আর বিপরীত সাইনের বিপরীত হচ্ছে 1/cosec, আর কসের বিপরীত হচ্ছে সেক। এটা হচ্ছে বিপরীত। আর পূরক কোণের বিচারে সাইন কস এরা পূরক কোণ, সেক কোসেক, সাইন কস পূরক, সেক কোসেক পূরক, ট্যান কট পূরক, ট্যান কট আবার বিপরীত বটে। তার এইভাবে আমরা সাইন কস, ট্যান কট, সেক কোসেক এই বিষয়গুলি মনে রাখব। ওকে, থ্যাংক ইউ।